সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমরা চলতরিৎ নিয়ে পড়াশোনা করছিলাম। তো আমরা অলমোস্ট প্রায় শেষের দিকে আর 2টা বা 3টা টপিক বাকি থাকবে আমাদের। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ। একদম সম্পূর্ণ নতুন একটা টপিক, যেটা আপনারা হয়তো বাকি কখনো নাম শুনেননি। তার সবার আগে আমরা খেয়াল করব একটা হুইটস্টোন ব্রিজ কীভাবে তৈরি করা যায়। হুইটস্টোন ব্রিজ তৈরি করার জন্য আমাদের মোট 4টি বর্তনীর প্রয়োজন। আমরা এখানে দেখতে পাচ্ছি পি, কিউ, আর, আর, এস 4টি বর্তনীর প্রয়োজন আমাদের জন্য। এটা হচ্ছে প্রথম বাহু, এর নাম দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু। আমি আবার সিরিয়ালগুলো আবার বলছি, আপনি লিখে রাখেন। প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, আর এটা হচ্ছে কি চতুর্থ বাহু। এখন একটা হুইটস্টোন ব্রিজ কীভাবে কাজ করবে, যখন আমরা এই 4টা রোধকে এমনভাবে সাজাবো যেন প্রথম রোধের অর্থাৎ পি এর প্রথম প্রান্ত শেষ রোধ বা আর এর শেষ প্রান্তের সাথে সংযুক্ত থাকবে এবং তারা একটি আবদ্ধ বর্তনী তৈরি করবে, তখন তাকে আমরা হুইটস্টোন ব্রিজ বলতে পারবো। যখন আমাদের পি, কিউ, আর এবং এস আমাদের একটা আবদ্ধ বর্তনী তৈরি করবে, তখন মোটামুটি সেখানে 4টা টার্মিনাল পাবো বা 4টি প্রান্তবিন্দু পাবো। একটি হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, একটি সি, আর এটা হচ্ছে কি ডি। আমরা এই 4টা প্রান্তবিন্দুর মধ্যে বি এবং ডি বা যে কোনো দুইটার প্রান্তবিন্দু আমরা র্যান্ডমলি নিব। বি এবং ডিতে আমরা এটি গ্যালভানোমিটার সংযুক্ত করব এবং বাকি যে প্রান্তবিন্দু দেওয়া থাকবে এ এবং সি, সেখানে আমরা একটি তড়িৎচালক শক্তি সংযুক্ত করব। এভাবেই আমরা একটা হুইটস্টোন ব্রিজ তৈরি করতে পারবো। তাহলে আমরা বলতে পারবো 4টি রোধ পরপর শ্রেণীবদ্ধভাবে যদি এমনভাবে সাজানো হয় যে প্রথমটির প্রথম প্রান্তের সাথে শেষটির শেষ প্রান্ত মিলে যদি একটি বদ্ধ, খেয়াল করেন একটা বদ্ধ বর্তনী তৈরি করে এবং যে কোনো দুইটি রোধের সংযোগস্থলে একটি কোষ, দুইটি রোধের সংযোগস্থল হচ্ছে কি এ এবং সি এর সংযোগস্থলে একটি কোষ ও অপর দুইটি বি এবং ডি সংযোগ বিন্দুতে একটি গ্যালভানোমিটার যুক্ত থাকে, তবে সেই বর্তনীকে আমরা হুইটস্টোন ব্রিজ বলে থাকি। এবার আমরা আমাদের হুইটস্টোন ব্রিজ নিয়ে একটু আমরা আলোচনা করব। তো তার আগে আমরা এখানে নতুন একটা যন্ত্রের নাম শুনেছি, যার নাম হচ্ছে গ্যালভানোমিটার। তাহলে আগে আমরা জেনে নিই গ্যালভানোমিটার কি। গ্যালভানোমিটার হচ্ছে এমন এক ধরনের যন্ত্র, যে যন্ত্রটি কোনো বর্তনীতে তড়িৎ উপস্থিতি নির্ণয় করে। তার কাজ শুধুমাত্র কী করে, তড়িৎ উপস্থিতি নির্ণয় করা। গ্যালভানোমিটারের মধ্যে একটা নিডেল থাকে, যখন এই ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় সে যে কোনো একদিকে বিক্ষেপ দিবে। যদি বিক্ষেপ দেয় তাহলে আমরা বুঝতে পারবো গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। যদি বিক্ষেপ না দেয় তাহলে আমরা বুঝবো যে কি আমাদের ওই বর্তনীতে কোনো ধরনের তড়িৎ প্রবাহ নেই। আচ্ছা, বা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো ধরনের কী হচ্ছে না, তড়িৎ প্রবাহিত হচ্ছে না। এটা হচ্ছে গ্যালভানোমিটার। এবার আমরা এই বর্তনীর জন্য বা হুইটস্টোন ব্রিজের জন্য আমরা কির্চফের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা হুইটস্টোন ব্রিজে চলে যাই। আমরা এখানে তড়িৎচালক শক্তি ই ব্যবহার করেছি, তার মানে এখানে একটি তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে, যার নাম হচ্ছে কি আই। তো আমরা দেখতে পাচ্ছি যে আই এসে এই বিন্দুতে আসলো, এই বিন্দুতে এসে আই দুইটি অংশে বিভক্ত হয়ে গেল। একটি হচ্ছে I1, আইটা হচ্ছে কত I2। তার মানে আমরা লিখতে পারবো এই বিন্দুতে I = I1 + I2। কারণ আমরা জানি কি কোনো বিন্দুতে যে পরিমাণ তড়িৎ প্রবেশ করবে ঠিক সেম পরিমাণ তড়িৎ কী হচ্ছে বের হয়ে যায়, যেটা হচ্ছে কি কির্চফের প্রথম সূত্র। তাহলে আপনারা লিখতে পারবেন কির্চফের প্রথম সূত্র অনুসারে এই বিন্দুতে I = I1 + I2। তাহলে আপনারা ভাবে লিখতে পারেন একটু ডিটেইলি। তাহলে আমরা বি বিন্দুতে চলে যাব। তো দেখতে পাচ্ছি আমরা আই বি বিন্দুতে এসে দুইটা অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, একটি হচ্ছে I3, আরেকটা হচ্ছে কি I4। তার মানে আমরা লিখতে পারবো I1 = IG, দুঃখিত, বি বিন্দুতে I1 বিভক্ত হচ্ছে I3 এবং IG অংশে। আমরা IG কেন বললাম, যেহেতু গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাচ্ছে সেহেতু এটার নাম হচ্ছে কত জি, IG, জি দিয়ে গ্যালভানোমিটার। তো যাই হোক আমরা লিখতে পারবো I1 = IG + I3। এবার আমরা ডি বিন্দুতে আসি। ডি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি I2
এবং আইজি এসে মিলিত হয়ে I4 তৈরি করছে। তারপরে বলতে পারবো ডি বিন্দুতে I4 ইকুয়াল টু আইজি প্লাস I2। অ্যান্ড ফাইনালি সি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি I3 এবং I4 এসে মিলিত হচ্ছে এবং ফাইনালি কাকে তৈরি করছে, আবার তারা কি পাচ্ছি, মোট তড়িৎ প্রবাহ আয়তে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ছিল আমাদের হুইটস্টোন ব্রিজের মধ্যে প্রথম কিরশফের প্রথম সূত্র অনুসারে তড়িৎ প্রবাহের যে বন্টন সেটা আমরা দেখলাম। এবার আমরা যে লুপগুলো পাবো সেই লুপগুলোতে আমরা কিরশফের দ্বিতীয় সূত্র আমরা অ্যাপ্লাই করব। যেমন একটু লুপ হচ্ছে আমাদের এ বি ডি এ, আমি আবারও বলছি এ বি ডি এ। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দিক বোঝানো হচ্ছে, এটা হচ্ছে কী দিকে দেখেন তো, এটা হচ্ছে আমাদের এই দিক, তো এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, আমরা এদিকে ঘুরছি না এদিকে না, এটা হচ্ছে আমাদের কি ক্লকওয়াইজ, কারণ ঘড়ির কাঁটা এই দিক বরাবর ঘোরে, দ্যাট মিনস এটা হচ্ছে কি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ বরাবর আমরা যে তড়িৎ প্রবাহ পাবো তাদেরকে আমরা ধনাত্মক ধরবো, আর যেটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পাবো তাকে আমরা কী ধরবো, তাকে আমরা ঋণাত্মক ধরবো। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের I1 এবং IG ক্লকওয়াইজ, কীভাবে ক্লকওয়াইজ, I2 হচ্ছে আবার কীভাবে এই দিক থেকে যাচ্ছে, দ্যাট মিনস I2 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে I1 এবং IG এর দিক যদি আমরা ধনাত্মক ধরি তাহলে আমরা I2 দিক ধরবো ঋণাত্মক। আচ্ছা, এবার আমরা কিরশফ দ্বিতীয় সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা জানি রোধ এবং তার তড়িৎ প্রবাহের গুণফল। তাহলে আমরা পি হচ্ছে রোধ, পি দিয়ে প্রবাহিত তড়িৎ হচ্ছে I1, দ্যাট মিনস পি ইন্টু I1। এরপর আমরা যাচ্ছি লুপ বরাবর যাচ্ছি, পেলাম জি ইন্টু, তাহলে কী হবে আইজি, জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, তাহলে জি ইন্টু আইজি, তাহলে জি ইন্টু আইজি। তাহলে আমরা আসলাম, আমরা এভাবে যাচ্ছি এভাবে আসলাম, এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের I2 দিকটা হচ্ছে ভিন্ন, তাহলে আমরা লিখবো মাইনাস, রোধ হচ্ছে আর, প্রবাহ হচ্ছে কত I2, দ্যাট মিনস আমরা লিখতে পারবো মাইনাস আর I2 ইকুয়াল টু 0। এখানে 0 কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি I B D A এই বর্তনীতে কোনো ধরনের তড়িৎচালক শক্তি নেই। আচ্ছা, এটা হচ্ছে ওই বর্তনী কিন্তু বাইরে, বর্তনীতে তড়িৎচালক শক্তি আছে, কিন্তু A B D A বর্তনীতে কোনো তড়িৎচালক শক্তি নেই, যার কারণে আমরা কি লিখলাম, সেখানে 0 লিখলাম, ধরলাম এটার নাম ইকুয়েশন নাম্বার 5। এবার আমরা বি সি ডি বি এই বর্তনীতে আমরা কি করব, আমরা কিরশফের দ্বিতীয় সূত্র আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা আবারও বলি, যেটা ক্লকওয়াইজ, যে তড়িৎ প্রবাহ দিয়ে ক্লকওয়াইজ তাকে আমরা ধনাত্মক ধরবো, আর যেটি অ্যান্টি ক্লকওয়াইজ তাকে আমরা কী ধরবো, তার ঋণাত্মক ধরবো। তাহলে আমরা আবার বি পয়েন্টে এবার আসি, আমরা দেখতে পাচ্ছি I3 ক্লকওয়াইজ যাচ্ছে, এভাবে যাচ্ছে, ওকে ক্লকওয়াইজ যাচ্ছে, দ্যাট মিনস I3 আমরা পজিটিভ ধরবো। আমাদের রোধ হচ্ছে কিউ, তাহলে আমরা কী পাবো, কিউ ইন্টু I3। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি হচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু আইজি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, দ্যাট মিনস আমরা আইজিকে আমরা কী ধরবো, এখানে নেগেটিভ ধরবো। তা আমরা দেখতে পারবো জি ইন্টু আইজি, ফাইন। তাহলে জি ইন্টু আইজি আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এস, এটিও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক এইভাবে যাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে কি অ্যান্টি ক্লক। তাহলে আমরা দেখতে পারবো মাইনাস SI4 ইকুয়াল টু কত, 0। আমি আবার দেখাচ্ছি, ক্লকওয়াইজ হচ্ছে কি যেটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেটা ক্লকওয়াইজ, তাকে আমরা ধনাত্মক ধরেছি। তাহলে যেসব তড়িৎ প্রবাহ অ্যান্টি ক্লকওয়াইজ তাকে আমরা কী করবো, ঋণাত্মক ধরবো। অ্যান্ড আপনি বলতে পারেন স্যার আমাদের প্রথম চক্রে আমাদের আইজি হচ্ছে ধনাত্মক, দ্বিতীয় চক্রে আইজি হচ্ছে ঋণাত্মক, এটি কেন? আপনি কম্পেয়ার করে দেখবেন প্রথম বর্তনীতে এবং দ্বিতীয় বর্তনীতে, আপনি ডিরেকশনটা কম্পেয়ার করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমরা এখানে ধনাত্মক ধরেছি, কেন এখানে আমরা ঋণাত্মক ধরেছি। আমরা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে আমরা এই ক্ষেত্রে আমাদের I1G একই দিক ক্লকওয়াইজ, দ্যাট মিনস পজিটিভ। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যখন যাব এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট মিনস এই জন্য আমরা কী পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি। তো যাই হোক, একটি কথা লিখেন আপনারা, যখন গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না তখন হুইটস্টোন ব্রিজ সাম্য অবস্থায় থাকবে। আমি কথাটা একবার বলছি, যখন গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না তখন হুইটস্টোন ব্রিজের সাম্য অবস্থায় থাকবে। দ্যাট মিনস সাম্য অবস্থা বলতে প্রথম উপরের অংশ দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে নিচের অংশ দিয়ে অর্থাৎ RS এর মধ্য দিয়ে সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। দ্যাট মিনস আমরা সহজভাবে বলতে পারবো যে সাম্য অবস্থায় IG ইকুয়াল টু হচ্ছে কত, 0।
তো আই যে 0 যদি হয় তাহলে আমরা 5 নম্বর ইকুয়েশন আমরা একটু বসানোর চেষ্টা করব। তার আগে আমরা 2 নম্বরে আসি। আই যে 0 হলে I1 ইকুয়াল টু কত পাচ্ছি I3, এবং আমরা 3তে আসি। আই যে 0 হয়ে গেলে কত I4 ইকুয়াল টু কত I2, অথবা I2 ইকুয়াল টু কত I4। এবার আমরা পঞ্চম ইকুয়েশনে চলে যাই। সেক্ষেত্রে আমরা কী পাবো 5 নং হতে, যেহেতু আমাদের আই যে 0, তা আমরা লিখতে পারবো P I1 মাইনাস আর I2 ইকুয়াল টু 0। দেন আমরা এটাকে ডান পক্ষে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাচ্ছে। দেন আমরা পাচ্ছি P বাই আর ইকুয়াল টু কত I2 বাই I1। এবার আমরা 6 নাম্বার ইকুয়েশনের মধ্যে আমরা আই যেমন 0 বসাবো, তখন আমরা কি পাবো Q I3, এটা 6 নাম্বার থেকে এটা 0, দ্যাট মিনস মাইনাস SI4 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাবো Q I3 ইকুয়াল টু SI4 বা Q বাই S ইকুয়াল টু IQ ডিভাইডেড বাই I3। তো আমরা জানি I4 বাই I3, আমরা জানি I4 এর মান হচ্ছে কত I2, আর I3 এর মান হচ্ছে কত I1, অর্থাৎ Q বাই S ইকুয়াল টু I2 ডিভাইডেড বাই কত I1, আবার P বাই R ইকুয়াল টু কত I2 বাই কত I1। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং P বাই R ইকুয়াল টু Q ডিভাইডেড বাই S বা P বাই Q ইকুয়াল টু R ডিভাইডেড বাই S। এই অংশটিকে বলা হয় বা এই ইকুয়েশনটিকে বলা হয় হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থানের সূত্র। কি বললাম, এটা হচ্ছে কি হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত। এবার আমরা হুইটস্টোন ব্রিজ রিলেটেড এটা গাণিতিক সমস্যা সমাধান করব। তার আগে আমরা আরেকটু রিভিউ করি হুইটস্টোন ব্রিজ। সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থানের শর্ত হচ্ছে কি P বাই Q ইকুয়াল টু R বাই S, অর্থাৎ এই অবস্থায় আমাদের IG এর মান কত হয় 0 হয়। আচ্ছা, এখন আমরা P হচ্ছে কি প্রথম বাহু, Q হচ্ছে দ্বিতীয় বাহু, R হচ্ছে তৃতীয় এবং S হচ্ছে চতুর্থ বাহু। আমরা এই সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখবো। এবার আমরা একটা উদাহরণ দেখি। একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 4 ওহম, 8 ওহম, 12 ওহম, 16 ওহম রোধ আছে। ব্রিজটির সাম্যাবস্থায় রাখতে চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে। তার মানে আমরা যেহেতু চাচ্ছি ব্রিজটিকে সাম্য অবস্থায় রাখতে, তার মানে এই অবস্থায় আমাদের ব্রিজটি সাম্য অবস্থানে নেই। তাহলে আমরা কি করব, সাম্য অবস্থানে কিভাবে আসবে সেটাকে আমরা বের করব, বা সাম্য অবস্থায় আমাদের 4 নাম্বার বাহুতে কত মানের রোধ সংযুক্ত করা লাগবে। যেহেতু আমাদেরকে 4 নাম্বার বাহু নিয়ে উল্লেখ করে দিচ্ছে আমাদেরকে, এই জন্য আমরা আগেই বের করব 4 নাম্বার বাহুতে কত মানের রোধ থাকলে আমাদের ব্রিজটির সাম্য অবস্থায় থাকতো। তাহলে আমরা খুব ইজিলি লিখতে পারবো প্রথম বাহু P ইকুয়াল টু 4 ওহম, দ্বিতীয় বাহু Q ইকুয়াল টু R 8 ওহম, R ইকুয়াল টু 12, এবং যেটি দেওয়া আছে 4 নাম্বার বাহু S ইকুয়াল 16 ওহম। এই অবস্থায় আমাদের ব্রিজটির সাম্য অবস্থানে নেই। তাহলে সাম্য অবস্থানে নেওয়ার সূত্রটি কি আমরা জানি, P বাই Q R বাই S। এই S হচ্ছে কি সাম্য অবস্থায় 4 নাম্বার বাহু। ওকে, তাহলে আমরা এখান থেকে S এর মান বের করতে পারবো। আমরা S কে জন্য লেফট সাইডে আনবো, এটি এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, Pটা আবার নিচে নেমে যাবে। তাই আমরা S এগুলো লিখতে পারবো R বাই P ইন্টু Q। যদি কারো এক্ষেত্রে প্রবলেম হয় তাহলে আপনার মাঝখানে আরেকটা লাইন লিখতে পারেন PS ইকুয়াল টু QR। এখানটা আপনি লিখতে পারবেন যে S ইকুয়াল টু কত QR ডিভাইডেড বাই P, একই কথা, যা যেভাবে সুবিধা হয় আর কি। তাহলে এখন আমরা যখন মানগুলো বসাবো, R এর মান হচ্ছে 12, P এর মান 4, Q এর মান হচ্ছে কত 8, দেন 3 4 12, 3 8 কত 24। দ্যাট মিনস কত আমাদের 4 নাম্বার বাহুতে যদি আমাদের 24 ওহম থাকতো, সেক্ষেত্রে আমাদের এই ব্রিজটির সাম্য অবস্থানে থাকতো। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের রোধ ছিল 16 ওহম, আমার দরকার ছিল 24 ওহম। আমি আবারও বলছি, আমাদের রোধ দেওয়া আছে 16 ওহম আর আমাদের দরকার ছিল 24 ওহম। তাহলে এখন আমার কী করতে হবে, 4 নাম্বার বাহুতে রোধের মান বাড়াবো নাকি কমাবো? হ্যাঁ, 4 নাম্বার বাহুতে আমরা রোধের মানটি বাড়াবো।
এই যে বাড়াবো সেটা আমরা কীভাবে বের করব? তাহলে আমরা লিখব, এটা মুছে ফেলতেছি আমরা লিখব যে ধরি চতুর্থ বাহুতে S2 মানের রোধ শ্রেণীতে, অবশ্যই শ্রেণীতে সংযুক্ত করতে হবে। প্রশ্ন হচ্ছে আমি এখানে সমান্তরাল না করে শ্রেণীতে কেন করলাম? কারণ আমরা জানি যখন দুইটা রোধকে আমরা শ্রেণীতে সংযুক্ত করব তার মানটি বেড়ে যাবে। অর্থাৎ আমি যখন 16 সাথে আমি S2 যোগ করব সেক্ষেত্রে আমাদের 24 ওহম হওয়ার সম্ভাবনা আছে। বা যদি আমরা প্যারালালে কানেক্ট করি, আমরা জানি প্যারালালে যদি আমরা কানেক্ট করি তুল্যরোধের মান কমে যায়। যেহেতু আমাদের এখানে তুল্যরোধের মান বেশি হওয়া লাগবে, সেক্ষেত্রে আমরা কীভাবে সংযুক্ত করব? শ্রেণীতে। আমি আবারও বলছি, যখন দেখা যাবে আমাকে রোধের পরিমাণ বাড়াতে হবে সেক্ষেত্রে আমরা কীভাবে সংযুক্ত করব? শ্রেণীতে সংযুক্ত করব। তাহলে আমরা দেখি, তাহলে আমরা বলতে পারবো যে তাহলে আমরা S1 এর সাথে কাকে যোগ করব? S2-কে। তার মানে আমরা লিখতে পারবো S = S1 + S2 বা S2 = S - S1 = 24 - 16 = 8 ওহম। অর্থাৎ আমরা 4 নম্বর বাহুর সাথে যদি আমরা একটি 8 ওহম রোধ যুক্ত করি তাহলে আমাদের 20টি সাম্যাবস্থায় থাকবে। তাহলে আপনারা লিখবেন চতুর্থ বাহুতে 8 ওহম মানের রোধ শ্রেণীতে সংযুক্ত করলে, অবশ্যই কি লিখবেন? শ্রেণীতে সংযুক্ত করলে 20টি সাম্যাবস্থায় থাকবে। এবার আমরা দ্বিতীয় আরেকটি সমস্যা আমরা সমাধান করব। এখানে দেওয়া আছে একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে 6, 18, 10 ও, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওটা বলে আমরা এবং বলে দিলে, হ্যাঁ, এবং 60 ওহম মানের 4টি রোধ আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে সংযুক্ত করলে 20টি সাম্যাবস্থায় থাকবে? দ্যাট মিনস এই অবস্থায় 20টি সাম্যাবস্থা নেই, তাহলে আমরা মেন টার্গেট প্রথমে থাকবে আমাদের সাম্যাবস্থায় আগে আমরা 20টাকে আমরা বের করে নিয়ে আসবো। তার আগে আমরা লিখে কী কী দেওয়া আছে? P = 6, Q = 18, আর এর মান 10 এবং S1 বর্তমানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত? 60 ওহম। তাহলে 60 ওহম এই অবস্থায় সাম্যাবস্থানে নেই, তাহলে আমরা কী বের করব? প্রথমে S। দ্যাট মিনস সাম্যাবস্থায় 4 নম্বর বাহু কত হওয়া উচিত ছিল? তো আমরা জানি সাম্যাবস্থায় P/Q = R/S। তো আমরা বজ্রগুণন করব PS = QR, দেন S = কত লিখতে পারবো আমরা? QR / P। আমরা Q মান বসাবো, আমরা R এর মান বসাবো, আমরা P এর মান বসাবো এবং সেক্ষেত্রে আমাদের S এর মান দাঁড়াবে 30 ওহম। এখন আমরা খেয়াল করব আমাদের দেওয়া আছে কত? 4 নম্বরে 60 ওহম, বাট আমার লাগবে কত? 30 ওহম। তাহলে আমাকে রোধের মান বাড়াতে হবে নাকি কমাতে হবে? হ্যাঁ, আমাকে রোধের মান কমাতে হবে। এখন রোধের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি তো মাইনাস বলে কিছু নেই, আমরা শ্রেণীতে সংযুক্ত করব যখন বাড়াবো। তাহলে যখন আমরা কমাবো তাহলে অবশ্যই আমরা ওই রোধটিকে আমরা সমান্তরালে সংযুক্ত করব। কারণ আমরা জানি যখন দুইটি রোধকে সমান্তরালে সংযুক্ত করা হয় তখন তাদের যে আউটপুট পাবো সেটি কমে যায়। যেমন আমরা যদি 10 ওহম মানের দুইটি রোধ পরস্পরকে সমান্তরালে সংযুক্ত করি তাহলে তুল্যরোধ কত পাই? দুইটি 10, দ্যাট মিনস অর্ধেক 5 ওহম পাই। দ্যাট মিনস ছিল 10 আর আমাদের আউটপুট কত পাচ্ছি? 5 ওহম পাচ্ছি। তো এই কারণে যখন আমাদের দেখব আমরা রোধের মান কমাতে হবে তখন আমরা সংযুক্ত করব সমান্তরালে। তার আমরা বললাম ধরি চতুর্থ বাহুর সাথে S2 মানের রোধ সমান্তরালে সংযুক্ত করতে হবে। এই লাইনটি খুব ইম্পর্টেন্ট, আপনি কীভাবে সংযুক্ত করবেন এই লাইনটি অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। তার আমরা লিখতে পারবো যে আমরা S1 এবং S2 কীভাবে কানেক্ট করব? সমান্তরালে, অর্থাৎ 1/S1 + 1/S2 = আমরা S পেতে হবে। ওকে, দেন আমরা যখন 1/S2 বের করব 1/S - 1/S1 একে জাস্ট লেফট সাইডে নিয়ে আসছি আমরা। দেন আমরা এলসিএম করলে বা লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি S2 এর মান 60 ওহম। দ্যাট মিনস 60 ওহম মানে দুইটি রোধ যদি আমরা 4 নম্বর বাহুতে সমান্তরালে সংযুক্ত করি তাহলে আমাদের হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় আসবে।
তাহলে এখানটা আমরা দুইটা জিনিস শিখলাম। যখন আমাদের s এর মান বেশি পাবো আমরা, সেক্ষেত্রে আমরা শ্রেণীতে সংযুক্ত করব। যখন আমরা s এর মান কম পাবো, সেক্ষেত্রে আমরা সমান্তরালে সংযুক্ত করব। এবং আমরা এই ক্ষেত্রে সবসময় আমাদের প্রশ্নে 3 নাম্বার বলে দেওয়া থাকুক বা 4 নাম্বার বাহু বলে দেওয়া থাকুক বা 1 নাম্বার বা 2 নাম্বার যাই বলে দেওয়া থাকুক না কেন, যে বাহুতে আমাদের সংযুক্ত করতে হবে আগে সাম্যাবস্থায় সেই বাহুটি কত সেটা আমরা বের করে নেব। আমাদের বলে দেওয়া ছিল 4 নাম্বার বাহুতে, এই জন্য আমরা কী করলাম 4 নাম্বার বাহুর জন্য আমরা আগের রোডটা আমরা বের করে নিলাম। যদি আমাদেরকে বলতো প্রথম বাহুতে, দ্যাট মিনস পিতে, তাহলে আমরা কী করতাম এখানে P1 লিখতাম, দেন আমরা P বের করতাম। যদি বলতো আমাদেরকে দ্বিতীয় বাহুতে, তাহলে আমরা কী করতাম ওকে Q1 লিখতাম, দেন আমরা Q বের করতাম। যদি বলতো আমাকে তৃতীয় বাহুতে, তাহলে আমি কি একে R1 ধরে আমি কী বের করতাম R বের করতাম। দেন আমরা কম্পেয়ার করব, সমান্তরালে সংযুক্ত করব নাকি শ্রেণীতে সংযুক্ত করব। এই ছিল আমাদের আজকের লেকচার। আমরা 2 বা 3টি লেকচারের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের অধ্যায়টি শেষ করে ফেলার জন্য। দেন আমরা কিছু প্র্যাকটিস করব, কিছু সৃজনশীল করব। সবাইকে এতক্ষণ কষ্ট করে ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো টপিক বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।